অন্য রঙের কাপড় নেই তোর? এই বিধবার পোশাক পরতে হবে কেন তোকে? চাঁদনি একবার নিজের দিকে তাকালো, আবার আধারের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, আছে তো, কেন? এটাতে সমস্যা কি? আমার তো এই ড্রেসটাই ভালো লাগে। কমফোর্টেবল, গরমে পরেও আরাম পাওয়া যায়। আধার চাঁদনির নরম কথাগুলো আমলে নিল না, নিষ্ঠুরের মতো বলল, তুই কমফোর্টেবল ফিল করলেও আমি ফিল করতে পারছি না। সাদা রঙের পোশাকে আরও বেশি কালো লাগছে তোকে। ডার্ক কালারের কিছু পরে আয়, যা। চাঁদনি বিমূঢ় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। অপমানে নিস্তব্ধ ওর মুখ দিয়ে অনেকটা সময় কথা বের হলো না। সময় পেরোতেই জেদি গুমোট স্বরে আওড়ালো, না, আমার এটাই ভালো লাগে, তাই আমি এটাই পরবো। কালো লাগলে আমাকে লাগবে, তোমাকে না। তোমার এত চিন্তা কিসের? ফালতুমি করবি না, যেটা বলছি সেটা কর। তুমি যেটাই বলবে সেটাই আমাকে মানতে হবে এমন কোনো কথা নেই। বাইরে অনেক গরম, আমি এই ড্রেসে কমফোর্টেবল ফিল করতেছি এখন, তাই আমি এটাই পরবো। তোমাকে চিন্তা করতে হবে না। চাঁদনি অধৈর্যতা দেখালো। আধারের খুব গায়ে লাগলো। মেয়েটা খালি মুখে মুখে উত্তর দেয়। আকস্মিক ক্ষেপে হিসিয়ে বলল, চিন্তা নেই আমার। থাপড়ে তোর গাল লাল করে দিব আমি। বেয়াদব, মুখে মুখে এত তর্ক করিস কেন? মুখ সেলাই করে দেব একদম। তোর এত জেদ কিসের রে? এই তো রূপের বাহার তোর। যাবি তো ঠিকই আমার সাথে। উজ্জ্বল কালারের ড্রেসে শুধু ফর্সাদের বানাই। তুই আরও পরেছিস সাদা। বিশ্রী লাগছে তোকে। সবাই বলবে একটা কালির ড্রাম নিয়ে ঘুরতেছি আমি। চাঁদনির চোয়াল শক্ত, অথচ চোখে থই থই অশ্রু। জীবনের এই পর্যায়ে এসে সৃষ্টিকর্তার ওপর ভীষণ অভিমান জমল ওর। অসহায়ত্ব ঘিরে ধরল মেয়েটার। আল্লাহ তাআলা তার গায়ের রংটা একটু ফর্সা দিল না কেন? কি অপরাধ ছিল চাঁদনির? কেন ও এভাবে উঠতে বসতে কথা শুনছে নিজের গায়ের রং নিয়ে? চাঁদনিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আধার চোখ পাকালো। তর্জনী উঁচিয়ে বলল, লিসেন, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। আমি যেটা বলবো সেটাই মানতে হবে। শিকদার বাড়ির মতো এখানেও নিজের মন মর্জি করবি, এমনটা হবে না, বুঝেছিস? মাথায় ঢুকেছে? না ঢুকে থাকলে ঢুকিয়ে নে, নয়তো ফল খুব খারাপ হবে। আমার প্রতিশোধ পরায়ণতা তুই সহ্য করতে পারবি না। চাঁদনির যন্ত্রের মতো পা ফেলে কক্ষে চলে গেল। আধার বাঁকা হাসলো। এই তো, এটাই তো চেয়েছিল ও। চাঁদনি ওর সব কথা মানবে, মানতে বাধ্য হবে। আধার বাধ্য করবে। মুখে মুখে তর্ক করা, জেদ দেখানো সব ও ছোটাবে। এই মেয়ের উড়া কি করে বন্ধ করতে হয় তা আধার ভালো করেই জানে। সব ডানা ছেটে দেবে ও। আধার বিজয়ীর বেশে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে বসে টিভি অন করলো। পরক্ষণেই চাঁদনিকে ধূপধাপ পা ফেলে নিচে আসতে দেখা গেল। আধার ঘাড় বাঁকিয়ে চাইলো। চাঁদনি কিচেনে গেল। কিছু একটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল আবার। আধারের ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। ও নিজের কথা রোচাতে পেরেছে, এটাই ওর জন্য যথেষ্ট। ড্রেসিং টেবিলের উপরে দু হাত ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে চাঁদনি। ওর গা মৃদু কাঁপছে। গাল দুটো চটচটে ভেজা, চুলগুলো এলোমেলো, অথচ নাক ফুলাচ্ছে। নিজের প্রতিবিম্ব দেখে নিজের উপর রাগ হচ্ছে খুব করে। আসলেই তো সাদা কাপড়ে শ্যামলা রংটা কালো মনে হচ্ছে। স্বাভাবিকের তুলনায় গায়ের রংটা বেশি ডার্ক মনে হচ্ছে। কালো রংটা ফুটছে খুব। আসলে তেমন না, চাঁদনিকে সুন্দরী লাগছে। সাদা কাপড়ে কাকে না সুন্দর লাগে, কিন্তু আধারের কথাগুলো তীরের মতো ঢুকে গেছে ওর মস্তিষ্কে। চাঁদনি ঠাস করে চর বসালো নিজের গালে সর্বশক্তি দিয়ে। একবার, দুবার, তিনবার, পরপর অনেকবার। একটু পর ক্লান্ত হয়ে নিজেই থেমে গেল। মুখটা খুব জ্বলছে, মনে হচ্ছে গাল ফেটে রক্ত বেরোবে। তবে তার হৃদয়ের জ্বলন থেকে খুব কম। মনের যন্ত্রণার সামনে এ যন্ত্রণা কিছুই না। অপ্রকৃষ্ট হয়ে চাঁদনি নিজের চুল টেনে ধরল। দু পা মুড়ে অসহায়ের মতো বসলো মেঝেতে। চোখের পানি গাল বেয়ে মেঝেতে পড়ে। ড্রেসের বুকের কাছটায় ভিজে গেছে। চাঁদনি হিসকি তুলল। আধারের ওর গায়ের হাত তুলতে হয় না। শয়তানটা ওকে কথা দিয়ে মেরে ফেলে। চাঁদনি একদিন সত্যি মরে যাবে আর সহ্য করতে না পেরে। চোখ মুছে উঠে দাঁড়ালো চাঁদনি। এলোমেলো ভঙ্গিতে সবগুলো সাদা ড্রেস বের করলো আলমারি থেকে। ওর বেশিরভাগই ড্রেস সাদা।
এ বাড়িতে আসার পর অনেকবার পড়েছে ও। ছোটবেলায়ও চাঁদনি বেশিরভাগ সাদা রঙের কাপড় পরতো, দুপাশে দুটো ঝুঁটি করত। ওর বাবা মিষ্টি হেসে ওকে প্রিন্সেস ডাকতো, বলতো চাঁদনিকে সাদা ড্রেসে ডিজনি প্রিন্সেস টিয়ানার মতো লাগে। এরপর থেকেই চাঁদনি ফেভারেট রং সাদা হয়ে যায়, আর ফেভারেট ডিজনি প্রিন্সেস হয়ে যায় টিয়ানা। কিন্তু বাবা মিথ্যে বলতো। কেন মিথ্যে বলতো? চাঁদনি কষ্ট না পাওয়ার জন্য? মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ কি? আধারের মতো সত্যি বলে দিলেই তো হয় যে ওকে সাদা ড্রেসে কালি ড্রামের মতো লাগে। সেটা শুনে অভ্যস্ত হয়ে গেলেই তো আজ চাঁদনি এত কষ্ট পেত না। আজ প্রথমবার শুনেই তো এত কষ্ট লাগছে। চাঁদনির অনেকগুলো ড্রেস সাদা রঙের, তবে ভিন্ন ভিন্ন ডিজাইনের। এই সবগুলো ড্রেস ওর বাবা নিজে চুজ করে কিনে দিয়েছিল ওকে। সাদা ড্রেসের স্তর হয়ে আসে মেঝেতে। চাঁদনি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। একটু আগেই কিচেন থেকে লাইটারটা নিয়ে এসেছে ও। দাউ দাউ করে আগুন জ্বলে। ওর স্নিগ্ধতা, শুভ্রতা, ওর ভালোবাসা, পছন্দের জিনিসগুলো পুড়ে ছারখার হয়ে যায় ওর চোখের সামনে। চাঁদনি হাঁটু মুড়ে বসে থাকে আগুনের সামনে। এই আগুন শুধু কাপড়গুলোকে জ্বালাচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে চাঁদনির হৃৎপিণ্ড, সমস্ত সত্তা। ওর ধারণ করা কালো রঙের কলঙ্ক সবকিছু পুড়ে ছারখার হয়ে যায় এই দাবানলে। আধার নিচে বসে অপেক্ষা করছিল চাঁদনি নেমে আসার। দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে কপালে ভাঁজ ফেলে চাইল ও। ধোঁয়ার পরিমাণ বাড়ছে। আধার 7-5 কিছু না ভেবে দৌড় দিল উপরে। চাঁদনির কক্ষের সামনে গিয়ে হতভম্ব হয়ে দেখলো সবকিছু চাঁদনির পাথরের মতো বসে আছে আগুনের সামনে। আধার গিয়ে টেনে তুললো ওকে। চাঁদনি ঝাড়া মেরে ছাড়ালো ওর হাত, দূরে সরে দাঁড়ালো ওর থেকে। আধার দৌড়ে জগ নিয়ে এলো নিচ থেকে। জগের পানি সব ঢেলে দিল আগুনের উপর। আগুন নিভল, তবে নিভু নিভু ধোঁয়া বেরোচ্ছে পোড়া কাপড়গুলো থেকে। কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিছু আধ পোড়া অবস্থায় আছে। চাঁদনি কাঁপছে। আধার বিস্মরিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এই মেয়ে এতটা ডেঞ্জারাস! ওর চাচার আদরে আদরে এতটা জেদি বানিয়ে ফেলেছে ওকে। আধার ভেবেছিল চাঁদনিকে একটা ধমকে নরম করে ফেলবে, ওর গায়ের রং নিয়ে খটা দিলে এমনিতেই দুর্বল হয়ে যাবে। কিন্তু এ মেয়ে তো আধারের বাড়ি ঘরেই জ্বালিয়ে দিচ্ছে। চাঁদনির আগুন দৃষ্টিতে তাকালো আধারের দিকে, উচ্চকণ্ঠে তীব্র আক্রোশে বলল, খুশি হয়েছো তুমি? শান্ত হয়ে গেছে তোমার কলিজা? জ্বালিয়ে দিয়েছি সবগুলো সাদা ড্রেস। ক্ষমতা থাকলে আমি তোমাকেও জ্বালিয়ে দিতাম। আমার হৃদয় জ্বালিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না আধার ভাই। আমি ভালো থাকতে না পারলে তুমিও ভালো থাকতে পারবে না। আধার ঢোক গিল। চাঁদনি বিছানার উপর থেকে হ্যান্ড ব্যাগটা কাঁধে নিল। সাদা সালোয়ার যেটা পরা ছিল, যেটার জন্য আধার ওকে এত কথা শুনিয়েছে, সেটা বদলে একটা খয়েরি রঙের সালোয়ার পরেছে ও। চুলগুলো এলোমেলো হয়ে যাওয়ায় আবার পলিটেল করে আঁচড়ে নিল। ওর প্রতিটা কার্যকাণ্ড হতভম্ব দৃষ্টিতে দেখলো আধার। অবাকের চোখে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না ওর। চাঁদনির জেদ ছোটবেলায় এমন ছিল, এখনো আগের মতোই আছে। চাঁদনি কক্ষ থেকে বের হতে গিয়ে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে এসো। আধারের এক পলক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাইয়ের দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে বেরোলো কক্ষ থেকে। দুজনে একদম স্বাভাবিকভাবে বেরোলো ফ্ল্যাট থেকে। আধার বাঁকা চোখে দেখে চাঁদনিকে। চাঁদনির মুখ অনুভূতি শূন্য। এতক্ষণ যে রাগে ফোঁস করছিল তা ছিটে ফোঁটাও নেই মুখে। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই পার্কিং লটে দেখা মিলল দুজন মানবীর। ওরা আগে থেকেই দাঁড়িয়েছিল সেখানে। চাঁদনি বড় বড় চোখ করে তাকালো। সেদিনের সেই মেয়েটা। পাশে কে ওটা? মেয়েটার স্বামী? চাঁদনি তাকিয়ে থাকে ওদের দিকে। এত সুন্দর মেয়েটার স্বামী অমন কালো, তবু মেয়েটা কি সুন্দর করে কথা বলছে তার সাথে। ছেলেটার চোখ পড়ল ওদের দিকে। আধারের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আরে আধার যে! ভালো আছেন সামিন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? জি, আমিও। হাসলো সে। চাঁদনির দিকে নজর বর্তাতেই বলল, ওকে। আধারের উত্তর দেওয়ার আগে মেয়েটা উৎফুল্ল হয়ে বলল, এই, তুমি চাঁদনি না? ভালো আছো? চাঁদনি হাসলো, বলল, জি, আপনি? তোমাকে দেখে ভালো লাগছে। তুমি ব্যালকনিতে আর আসো না কেন? তোমাকে কত খুঁজেছি আমি। আধার বলল, আপনি ওকে চেনেন ভাবি?
হ্যাঁ, কয়েকদিন আগে ব্যালকনিতে দেখা হয়েছিল। ভাইয়া, ও আপনার কে হয়? চাঁদনি, তুমিও তো বলনি তুমি আদার ভাইয়ার কে হও। আধার ইতস্তত বোধ করে, হাঁসফাঁস করে তাকালো চাঁদনির দিকে। ওরা আধারের হাবভাব বুঝতে না পারলেও চাঁদনির দৃষ্টিতে ধরা পড়ল ঠিকই। আধার কথা কাটাতে বলল, অফিসে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখো না, শ্রেয়া জেদ ধরেছে ঘুরতে যাবে। এদিকে আমি যাচ্ছি অফিসে, বাচ্চাদের মতো করছে, বুঝতে চাইছে না কি। আধার হাসলো। চাঁদনি বুঝলো মেয়েটার নাম শ্রেয়া। চাঁদনির খালি তাকিয়ে থাকতে মন চায় মেয়েটার দিকে। কি যে সুন্দর গায়ের রং তার, কোমর সমান চুল, যদিও মাথায় ঘোমটা দেওয়া, তবুও বিনুনি স্পষ্ট। হাতে কানে গলায় সোনার অলংকার, রোদের আলোয় চকচক করছে। আগের আমলের জমিদার গিন্নির মতো লাগছে মেয়েটাকে। ওনার স্বামীকে ওনার সাথে কোনো দিক দিয়েই যায় না, তবু কি সুন্দর বন্ডিং তাদের। চাঁদনির ভালো লাগলো। ভালোবেসে তো এভাবেই বাঁচতে হবে। ভালোবাসার মানুষ ফর্সা কালো যাই হোক, তার সত্তা স্বচ্ছতাই তো আসল। এদিকে ও, ওর সাদা কাপড় পরাও মানা। ওর স্বামী ওকে আরেকজনের সামনে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি অক্লিস্ট ঢোক গেল, ওদের পাশ কাটিয়ে এগিয়ে গেল সামনে। আধারও ওদের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে আসে। চাঁদনির পাশে হাঁটতে হাঁটতে বলে, চলে এলি যে? তুমি ওনাদের সামনে আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলে তাই না? হ্যাঁ। কাট কাট স্বীকারোক্তি, কোনো ইতস্ততা নেই। ওর মতো ক্ষুব্ধ কালো একটা মানুষের নিন্দে করতে কিসের ইতস্ততা? চাঁদনির মাথা নুয়ে আসলো। আধার বলল, ভদ্রলোক নিজের ওয়াইফকে নিয়ে ভীষণ সিরিয়াস, সারাক্ষণ চোখে চোখে রাখে। ওনার বউটাকে দেখেছিস? কি সুন্দর কালাজাত হয়ে হুড়পড়ি পেয়েছে। আর আমার কপাল দেখ, শুধু সুদর্শন হলেই হয় না ভাই, সুন্দরী বউ পাওয়ার ভাগ্য থাকা লাগে। ওনাকে নিয়ে বন্ধুদের সাথে অনেক মজা উড়াতাম আমি, অথচ ওনার পার্টনারকে দেখ আর আমার পার্টনারকে দেখ। তোর পরিচয় দিলে উনি আমার উপরেই হাসতো। নিশ্চয়ই কোনো বড় পুণ্য করেছে যার জন্য এমন গায়ের রং নিয়েও সুন্দরী জীবনসঙ্গী পেয়েছে। আর তুমি কি পাপ করেছো? মানে? এই যে তুমি সুন্দরী জীবনসঙ্গী পাওনি সুদর্শন হয়েও। নিজের অজানায় কি পাপ করে ফেলেছি কে জানে, বাট ছেলেদের ক্ষেত্রে এসব গায়ের রং ফ্যাক্ট না। ছেলেদের টাকাই আসল, মানি টক্স। টাকা থাকলে হিরো আলমের মতো ফেস নিয়েও অমন সুন্দরী পাওয়া যায়। বাট আমার দুর্ভাগ্য, টাকাও আছে থোবড়াও আছে, বাট সুন্দরী বউ নেই। আধার তাচ্ছিল্য করে হাসলো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। এখন আর ওর কষ্ট লাগে না, শুধু আফসোস হয় কালো হয়ে জন্ম নেওয়ায়, মেয়ে হয়ে জন্ম নেওয়ায়। এ দুটো পাপের প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে করতে হবে ওকে। আধার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, ওর চোখে সানগ্লাস। একটু আগেই সব ইম্পর্টেন্ট কাগজপত্র জমা করে এসেছে ও। চাঁদনিকে বলেছে কলেজ ক্যাম্পাসের একটা চক্কর দিয়ে আসতে, যেহেতু আর কয়েকদিন পরই এ কলেজে আসতে হবে, তাই আগে ভাগেই চিনে রাখলে ভালো না। চাঁদনি ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। আধার বেরিয়ে এসেছে, এভাবে ওর সাথে সাথে ঘোরার নেহাতি ক্রিঞ্জ মনে হচ্ছিল ওর। তার চেয়ে ও না থাকলে চাঁদনি আরও ভালোভাবে ঘুরতে পারবে। আধার তাকিয়ে আছে গেটের দিকে, অপেক্ষা করছে চাঁদনি বেরিয়ে আসার। চাঁদনি আসে না, তবে গেট দিয়ে সাবিহা বের হয়ে আসলো। আধারকে দাঁড়িয়ে থাকতে দেখতেই ওর কাছে এগিয়ে আসলো। আধার সোজা হয়ে দাঁড়ালো, কিছু বলবে তার আগেই ওর বন্ধুগুলো কোত্থেকে টপকে পড়লো সেখানে। আধার অবাক হয়ে বলল, তোরা এখানে? সবাই চিল্লানি দিল আধার আর সাবিহাকে একসাথে দেখে। দুজন সামনাসামনি দাঁড়িয়েছিল। আধার সাফাই গিয়ে বলল, আশ্চর্য, এমন করছিস কেন? আমান বলল, আন্ধারের বাচ্চা, তোর না ঘরে বউ আছে? সাবিয়ার সাথে এখানে কি করিস তুই? পরকিয়া করছিস দুজনে? আধার চোখ পাকিয়ে বলল, জুতা মারবো জানোয়ার, ক্যারেক্টারলেস মনে হয় আমাকে? আমি মাত্রই দেখলাম ওকে, কথা বলার সময়টা পর্যন্ত দিলি না তোরা, তার আগেই চিল্লানো শুরু করলি। পাগল ছাগলের দল। রাবিব চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে, সন্ধিহান কণ্ঠে বলল, আমরা না হয় পাগল, কিন্তু তুই সত্যি করে বলতো, তুই এখানে কেন এসেছিস? সিটি কলেজে কি কাজ তোর? ভাই, কলেজে তো কেউ নাচতে আসে না, তাই না? নিশ্চয়ই কোনো কাজ ছিল, তাই এসেছি। বাহ, যেই সাবিয়ার কাজ পড়লো এখানে, অমনি তোরও কাজ উদয় হয়ে গেল। কোত্থেকে? সাবিয়াতে শুধু আমাদেরকে ডেকেছিল, তোকে তো ডাকেনি।
সুতো বানিয়ে আসতে হতো, তাই না? স্বীকার কর। এখনো ওর প্রতি সুকসুখানি থেকে গেছে তোর। বলদ মনে হয় আমাদেরকে। আধার অতিষ্ঠ হয়ে বলল, তোরা বলদি, কি বলছিস? কথার আগামাথা কিচ্ছু বুঝতেছি না। পরক্ষণে সাবিহার দিকে তাকিয়ে বলল, এই সাবিহা, তোর কি কাজ রে এখানে? তুই এখানে কেন ডেকেছিস ওদেরকে? সবাই উল্টাপাল্টা ভাবছে। প্লিজ ব্যাপারটা ক্লিয়ার কর। বল যে আমি তোর জন্য আসিনি এখানে। সাবিহারও মনে হচ্ছে আধার ওর জন্যই এসেছে এখানে। আগেও আধার এমনই করত, ওর সাথে দেখা করার জন্য উল্টাপাল্টা বাহানা বানিয়ে আসতো, অজুহাত খুঁজতো। যদিও এখনও শিওর না আসলে আধার ওর আসার খবর পেয়েই এখানে এসেছে কিনা। সাবিহা বিলম্ব স্বরে বলল, আমার ছোট ভাই টিসির সাথে অন্যান্য ইম্পর্টেন্ট কাগজগুলো জমা দিতে এসেছিলাম। জানিস তো, ওর এখানে চান্স হয়েছে। কাল রাতে ওদেরকে বলেছিলাম কলেজের সামনে আসতে, একসাথে ঘুরতে যাব। তোকে বলতে মানাও করেছিলাম, তুই ভাই নিউ ম্যারিড, বন্ধুদের সাথে হ্যাং আউটে যাওয়ার চেয়েও বইয়ের সাথে টাইম স্পেন্ড করা বেশি জরুরি। কিন্তু ওরা ভাবছে তুই সেই খবর পেয়ে আমার জন্য এসেছিস। শেষের কথাগুলো ব্যঙ্গ করে বলল সাবিহা। আধার গম্ভীর দৃষ্টিতে তাকালো, বলল, কিন্তু তুই তো জানিস এটা সত্যি না। তাহলে কোনটা সত্যি? একযোগে জিজ্ঞাসা করলো সবাই। আধার বলল, আর ইয়ার, চাঁদনিরও এখানেই চান্স হয়েছে। ওকে কলেজটা দেখাতে নিয়ে এসেছিলাম, ও ভেতরেই আছে, এলেই দেখতে পাবি। আর আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব। আগে টিনেজ ছিলাম, পিছু পিছু ঘোরা ভালো লাগতো এসব, এখন ক্রিঞ্জ মনে হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমার বউ আছে। সাবিহার মুখটা কালো হয়ে গেল। রাবিব গদগদ হয়ে বলল, ওয়াও, আমাদের ভাবিও এসেছে। ডোন্ট কল হার ভাবি, অনেক ছোট হয় তোদের থেকে। তারপরও সাবিয়া জ্বলছে ভেতরে ভেতরে, কিন্তু দেখাতে পারছে না। তখনই সেখানে চাঁদনি এলো। মাহাদি এগিয়ে গিয়ে বলল, হাই ভাবি। আচমকা সামনে চলে আসায় চাঁদনি শিউরে 2 পা পিছিয়ে গেল। মাহাদি হাসি হাসি মুখে বলল, ভয় পেয়েছেন? আধার পেছন থেকে বলল, ওর গায়ের উপর গিয়ে পড়তি, তাহলে ভয় পেত না স্যার। সরে দাঁড়া ওর থেকে, ও এসবে ইউজ টু না। মাহাদি নিয়ে এলো ওকে। চাঁদনি ওদের সবাইকে দেখে অবাক হলো ভীষণ। সবাই জেসে কথা বলল ওর সাথে, সাবিয়া ছাড়া। ওর কথা বলতে ইচ্ছা করছে না, রাগ লাগছে খুব। আধার যতই ওর প্রাক্তন হোক, তবুও চাঁদনির উপর হিংসা লাগছে ওর। আধার চাঁদনির হাত ধরে বলল, তাহলে তোরা যা, আমিও যাই ওকে নিয়ে। আমান ধরফড়িয়ে বলল, যাবি মানে? আমাদের সাথে যাবি না? কেন যাব তোদের সাথে? তোরা তো একবারও ডাকলি না আমাকে। সাবিয়ার জন্য হয়েছে সব। ওই রিয়াদব মহিলাই মানা করেছে, তোকে ডাকতে। প্লিজ ভাই, রাগ করিস না। সাবিয়া ছাড়া সবাই জোরাজুরি করতে থাকলো আধারকে। আধার ওদের থামিয়ে বলল, আরে আমি রাগ করিনি, যেতাম তোদের সাথে, বাট চাঁদনি আছে, ওকে বাড়িতে পৌঁছে দিতে হবে আমাকে। তটুনি বলল, চাঁদনি আছে তো সমস্যা কি? চাঁদনিও যাবে আমাদের সাথে, ঢাকা শহরও ঘোরা হবে ওর। আধার চাঁদনির দিকে তাকিয়ে বলল, যাবি? তোর বড় আপুদের সাথে থাকবি আর কি, তোরও তো ঘোরার অনেক শখ। চাঁদনি কনফিউজ হয়ে পড়ল। উত্তর দিতে যাবে তার আগে সাবিয়া স্যাট করে উঠে বলল, ও কেন যাবে? আমাদের বন্ধু মহলে অন্য কারো ঢোকার পারমিশন নেই। আমাদের মধ্যে রাগ কিসের? ভাই, ও আধারের বউ, আমাদের সাথে গেলে সমস্যা কি? এমন নিষ্ঠুরের মতো বিহেভ করছিস কেন? আমান বলল। সাবিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা নেই, আবার আছেও। আমরা যখন ফ্রেন্ডরা একসাথে হই, আমরা আমাদের বয়ফ্রেন্ড বা তোরা তোদের গার্লফ্রেন্ডকে পর্যন্ত নিয়ে আসিস না। টটিনি একবার ওর বিএফকে নিয়ে এসেছিল বলে যে ঠ্যাস মারলি, সেটা আধারের বেলায়ও হবে না কেন? ওর বউ আমাদের সাথে যেতে পারবে না। আমাদের ফ্রেন্ডশিপে আমি কাউকে ঢুকতে দেব না। চাঁদনির খুব গায়ে লাগলো কথাগুলো। আধার জানতো এমনটাই হবে, কেউ রিজেক্ট না করলেও সাবিয়া করবেই। এটা ওদের বন্ধু মহলের রুলস। ওরা মানে শুধু ওরাই। এখানে ওদের জিয়ে বিয়ে বউ কিচ্ছু এলাও না। চাঁদনির দিকে এক পলক তাকালো ও। চাঁদনি ইশারা দিয়ে বলছে ও যাবে না। আধার সাবিয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে চাঁদনি, যাবে না। কিন্তু তুই যাবি না, আমিও যাব না। কেন? যাবি না কেন? ও, তোর বউ যেতে পারবে না তাই? 1 মাসের একটা সম্পর্কের জন্য 6 বছরের বন্ধুত্ব ভুলে যাচ্ছি। আমাদের চেয়েও বড় হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ তোর জন্য। আধার উত্তর দেওয়ার আগেই আমান বলল,
চাঁদনি আধারের বউ, অবশ্যই ও সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওর কাছে। ও বেড়ে না গিয়ে নিশ্চয়ই তুই বেড়ে যাবি না? চুপ একদম, আমি আধারের সাথে কথা বলছি, নাক গলাবি না একদম। আমার মুখ ফেরালো। সাবিহা তাকালো আধারের দিকে, রেগে মেগে বলল, তুই যাবি না আমাদের সাথে? আধার পড়লো অথৈ সাগরে। ওর খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু চাঁদনিকে একা ছাড়তেও পারছে না। আধার অসহায় দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি বলছে না কিছু। আধার সাবিহার দিকে তাকিয়ে বলল, চাঁদনি একা কি করে যাবে? ক্যাব বুক করার জন্য ফ্ল্যাটের চাবি দিয়ে দে, তাহলেই তো হয়। আমার ছোট ভাইও ওর বয়সী, একাই বাড়ি চলে গেছে। তোর ছোট ভাই ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে। চাঁদনি এখানকার কিছুই চেনে না। ওর গ্রামে তোর ছোট ভাইকে নিয়ে ছেড়ে দিলে সেও অসহায় হয়ে পড়বে। সাবিয়া মুখ বাঁকালো। আধার অবশেষে সাবিয়ার কথা মেনে নিল, সিদ্ধান্ত নিল ও ওদের সাথে যাবে। চাঁদনিকে গাড়িতে উঠিয়ে দিবে। ও ওর বন্ধুদের ছাড়তে পারবে না। ওর মনও মানছে না ফ্ল্যাটে চলে যেতে। ওদের সাথে একটা হ্যাং আউটও ও মিস দেয় না আধার। চাঁদনি তো বাচ্চা না। কলেজের দূরত্ব অ্যাপার্টমেন্টের থেকে বেশি দূরে না। চাঁদনিকে যখন জিজ্ঞাসা করা হলো ও একা যেতে পারবে কিনা, চাঁদনি বলল পারবে। আধার সিএনজি দাঁড় করালো ওর জন্য। চাঁদনি উঠে বসলো গাড়িতে। আধার নিজের অ্যাপার্টমেন্টের ঠিকানা বলে দিল ড্রাইভারকে, সাথে ভাড়াও দিয়ে দিল। আবার চাঁদনির কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। সরি বাচ্চা, আমি চলে গেলে ওরা রাগ করতো। চাঁদনি মলিন হাসে ওর দিকে তাকিয়ে গাড়ি ছেড়ে দেয়। আধার তাকিয়ে থাকে গাড়িটির দিকে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। চাঁদনি অদৃশ্য হয়ে যায় আধারের চোখের দৃষ্টি সীমানা থেকে। মনমরা হয়ে গাড়িতে বসে চাঁদনি। ক্ষণকাল পর পর বারংবার চোখ মুছছে ও। ওর খুব কান্না পাচ্ছে। আকিব শিকদারের কথা মনে পড়ছে ভীষণভাবে। মানুষটা কোনোদিন ওকে একা ছাড়তো না। চাঁদনি হাই স্কুলে ওঠার পরও সে সঙ্গে করে নিয়ে যেত ওকে। বলতো তার মেয়েটা খুব নরম, ননির পুতুল, একা একা কোথাও যেতে পারবে না। যদি হারিয়ে যায় আকিব শিকদার কি করে বাঁচবে? অথচ তার মেয়েটাকে আজ ওই মানুষটা একা ছেড়ে দিল, যাকে ওর বাবা বিশ্বাস করে ওর দায়িত্ব দিয়েছিল। এই বিশাল শহরে যার ভরসায় ওকে পাঠিয়েছিল, সে একবারও চাঁদনির পরোয়া করলো না। চাঁদনি খুব অসহায় হয়ে আসতে পারবে বলেছিল, কারণ আধার চাচ্ছিল চাঁদনি এ কথাটা বলুক আর ও চাঁদনিকে একা পাঠিয়ে দিবে। চাঁদনি চায়নি ওর উপর আর বোঝা হতে, তাই একা আসতে ভয় লাগবে জেনেও হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। আধার ওকে কতটা অসহায় বানিয়ে দিয়েছে। নিজে তো কথা শোনাই, এখন বন্ধুদের দিয়েও কথা শোনাচ্ছে। কোলের উপর রাখা ব্যাগটা শক্ত করে চেপে ধরল চাঁদনি। আধারের বন্ধুগুলোকে দেখেই এখন ও রিয়েলাইজ করতে পারছে কেন আধার ঢাকায় আসার পর এতটা বদলে গেছে। ঢাকা বড় শহর হলেও এখানকার মানুষগুলোর মন একটুকু বড় না। ওরা নিষ্ঠুর। চাঁদনির খুব করে একটা সাহারার প্রয়োজন। ও একা পারছে না। ও কখনো একা হাঁটতে শেখেনি, একা কোথাও যায়নি। সারা জীবন ওর বাবা ওর সাথে ছিল। কেন ওকে বিয়ে দেওয়ার সময় মানুষটা ওর কথা একবারও ভাবলো না? অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামতেই চাঁদনির ভাবনার সুতো কাটে। ধীর পায়ে গাড়ি থেকে নামলো ও। গেট দিয়ে ঢুকতেই দারোয়ান দেখলো ওকে। কেমন করে যেন তাকালো ওর দিকে। তাকানোর ধরন দেখে চাঁদনির গায়ে কাঁটা দেয়। ওড়নার কোনা হাতের মুঠোয় চেপে ধরে। নিজেকে ওড়নার আড়ালে আরেকটু ভালো করে আবৃত করে ও। চাবি নিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকে চাঁদনি। তখনই চ্যাম্প দৌড়ে এসে ওর সামনে দাঁড়ায়। হাঁটু মুড়ে লেস নেড়ে ওকে স্বাগতম জানায়। চাঁদনি মলিন হেসে হাত বুলিয়ে দেয় ওর গায়ে। এ কয়েকদিন ভালোই বন্ডিং হয়েছে ওদের। চাঁদনি এখন আর ভয় পায় না। চাঁদনি গিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসলো সোফার উপর। ড্রয়িং রুম অন্ধকার, জানালাগুলোর উপর পর্দা টানানো। দিন না রাত বোঝা যাচ্ছে না। চাঁদনি সিলিংয়ের দিকে তাকালো। অপলক তাকাতে গিয়ে চোখের কার্নিশ বেয়ে জল গড়ালো। চ্যাম্প লাফিয়ে লাফিয়ে ডাকতে থাকলো ওকে। চাঁদনিকে কাঁদতে দেখে উতলা হয়ে গেছে ও। চাঁদনি মাথা তুলে তাকালো ওর দিকে, হাত বাড়িয়ে কাছে ডাকলো ওকে। চ্যাম্প এগিয়ে আসে, দু পা তুলে দেয় ওর হাঁটুর উপর। চাঁদনি শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। ফুপি ফুপে কাঁদতে কাঁদতে বলল, হেই, তুমি আমার কথা ভাবছো চ্যাম্প? আমাকে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে তোমার? আমার কথা কেউ ভাবে না জানো। আমাকে ওরা মানুষ বলে মনে করে না। আমাকে কেউ ভালোবাসে না চ্যাম্প। আমার খুব কষ্ট হচ্ছে।
চ্যাম করুণ সুরে ডেকে ডেকে কি যেন বোঝালো ওকে। চাঁদনি হেসকি তুলল। ও বুঝলো না চ্যাম্পের ভাষা। ওর শুধু কাঁদার জন্য একটা কাঁধের দরকার ছিল। ও খুব একা। ওকে কাঁদতে দেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। চ্যাম ওর পুরো পুতুলের মতো দেহটাকে দিয়ে দিয়েছে, যাকে ধরে চাঁদনি কাঁদতে পারবে। অনেকটা সময় কেটে যাওয়ার পর চাঁদনি ছাড়ল ওকে। দু হাতে বাচ্চাদের মতো করে চোখ মুছল, বিড়বিড় করে বলল, আধার ভাই, খুব কি দরকার ছিল আমাকে এভাবে ভাঙার? আমি তো তোমার শত্রু বা প্রতিদ্বন্দ্বী নই। আমার প্রতি কিসের এত আক্রোশ তোমার? কেন তুমি আমাকে মানুষ বলে মনে করো না? সহ্য না হলে দূরে থাকো, আবার কাছে এসে ভালোবাসা দেখাও কেন? আমি তো দেখতে চাই না তোমাকে ছাড়ার ক্ষমতা। তোমাকে ছাড়ার ক্ষমতা আছে আমার, কিন্তু তোমার এভাবে গিরগিটির মতো রং বদলানো মেনে নেওয়ার ক্ষমতা আমার নেই। বহু বছর ধরে কথার আগুনে জ্বলে আসা অঙ্গার আমি। আমাকে এভাবে ধ্বংস করার যুদ্ধে নেমো না। আমি হেরে যাচ্ছি। তোমাকে ভালোবাসা হেরে যাওয়ার যন্ত্রণা ছাড়া আর কিছুই না। আধারের মুখটা কালো। চাঁদনিকে বিদায় দিয়ে আসার পর থেকেই নিরীহ মুখ করে বসে আছে ও। সাবিয়া অনেকক্ষণ ধরে খেয়াল করেছে ব্যাপারটা, ইভেন সবাই, কারণ আধার আসার পর থেকে একবারও হাসেনি। অথচ বন্ধুদের সাথে ওকে ভীষণ উৎফুল্ল দেখা যায়। রেস্টুরেন্টে বসে হাসি তামাশা করছে সবাই। কর্নারের দুটো টেবিল বুক করেছে ওরা, অথচ আধারের মুখে আমাবস্যা। সাবিয়া ওর পাশে বসেছিল, ক্ষণকাল পর পর বাঁকা চোখে দেখছিল ওকে। আধারের এই নীরবতা ভীষণ চোখে লাগছে ওর। সাবিয়া একটু কাছে গেল ওর, পাংশুটে মুখে বলল, কি হয়েছে? আধার এক পলক তাকালো ওর দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে? ঠিক আছিস তুই? সাবিয়া ওর হাত ধরতে গেল, আধার ছাড়িয়ে নিল। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক আছি আমি। তুই এভাবে মন খারাপ করে বসে থাকার জন্য এসেছিস? ঘুরতে এসেছি, কিন্তু ইচ্ছা করছে না এখন। কেন ইচ্ছে করছে না? জানি না, বাসায় চলে যাব। বইয়ের জন্য মন পড়ছে? ব্যঙ্গ করে বলল সাবিয়া। আধার চিবিয়ে চিবিয়ে বলল, যেটা ভাবিস। সাবিয়া জ্বলে উঠল। সবার দিকে তাকিয়ে দেখলো ওরা দুজন ছাড়া বাকি সবাই গল্পে মশগুল। ফিসফিস করে বলল, বাহ, বিয়ের 1 মাসও তো হলো না, তাতেই অবস্থা? বউ পাগল হয়ে গেছিস? আচ্ছা, এমন পাগলামি তো তুই আমার জন্য করতি। তুই বলেছিলি তোর বউ আমার চেয়েও বেশি সুন্দর হবে, তাকে তুই আমার চেয়েও বেশি ভালোবাসবি। বাট ও আমার চেয়ে সুন্দর না। বেশি কি হবে, আমার চেয়ে কম সুন্দরও না, একদম কালোই বলা চলে ওকে। খুব সুন্দরী হলে তোর এসব পাগলামি আমি মেনে নিতাম, বাট ও যেমন, তাতে তোর এসব কনসার্ন ঠিক মেনে নিতে পারছি না। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে, বিমূর্ত স্বরে বলল, মুখ সামলা সাবিহা, সব সময় ওকে নিয়ে এসব কথা বলার সাহস কই পাস তুই? কিছু বলি না বলে লিমিট ক্রস করে ফেলেছিস। ও কালো না শ্যামলা, ও ওর মতোই সুন্দর। তোর মতো সুন্দর হওয়ার দরকার নেই ওর। আর আমি পাগলামি করছি না ওকে নিয়ে, শুধু চিন্তা হচ্ছে ও একা যেতে পেরেছে কি না। বাচ্চা মেয়েটাকে নিয়ে এসব বলছিস, লজ্জা করছে না? তোর ছোট ভাইয়ের বয়সীও। তুই আমাকে পিঞ্চ মেরে এসব শোনাস, আর আমি বাসায় গিয়ে ওর উপর এসব ঝাড়ি। রেহাই দে ভাই, বিয়ে আমি করেছি তো, তাই কনসার্নটাও আমার। ও কালো না সাদা সেটা না হয় আমি বুঝে নেব। আধার শেষের কথাগুলো কিছুটা উচ্চ স্বরে বলল। সাবিয়া থতমত খেলো। ওর বন্ধুরা সবাই অবাক হয়ে তাকালো ওদের দিকে। সাবিয়া লজ্জায় পড়ে যায় ওদের সামনে। ততুনি উৎকীর্ণ স্বরে বলল, কি হয়েছে আধার? এমন করছিস কেন? তোর বান্ধবীকে নিজেকে সামলাতে বল। ওকে বোঝা যে আমার বিয়ে হয়ে গেছে, নিজেই ব্রেকআপ করেছে ও। এখন কেন এমন করছে? কি করেছে ও? আমি ম্যারিড এটা জানার সত্ত্বেও গায়ে পড়ছে আমার। চাঁদনিকে নিয়ে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। সব সময় শোনাই, হজম করে নেই। এখানে হজম করি, ওখানে গিয়ে বেচারি মেয়েটার উপর ঝাড়ি। সব ও কি ভাবছে ওরে রাগ দেখাইতে পারবো না আমি? ও আমাকে রাগাই দেয়, আর আমার রাগের শিকার হয় অন্য আরেকজন। ওকে কে অধিকার দিয়েছে একটা মানুষকে নিয়ে এভাবে কথা বলার? বেয়াদব! সাবিহার রাগে অপমানে কোটরে অশ্রু জমে। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো ও, বেকুল স্বরে বলল, ব্রেকআপ করিনি আমি, শুধু একটু সেপারেশন চেয়েছিলাম, একটু সময় চেয়েছিলাম তোমার থেকে। তুই সময় দিলি না আধার। গ্রামে চলে গেলি, আরেকজনকে বিয়ে করে নিলি, আমার কথা একবার ভাবলি না পর্যন্ত। এটাই আমি মানতে পারছি না। তুই মুভ অন করেছিস ঠিকই,
কিন্তু আমি এখনো এই সম্পর্ক থেকে বেরোতে পারিনি। আমার ঠেকানায় তোর কথা ভাবার কতটা পাগলামো করেছিলাম আমি তোর জন্য তখন। তুই আমার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলি, নিজের ইচ্ছায় সম্পর্কটা ভেঙেছিস, তুই আমার ইগো হার্ট করেছিস। এত ইগো তোর? ভালোবাসার চেয়ে ইগো বেড়ে গেল? তাহলে তো তুই আমাকে ভালোবাসিসই না কোনোদিন। একবারও ভেবেছিস কেন যোগাযোগ বন্ধ করেছিলাম? ভাবিসনি শুধু তোর সাথে না, সবার সাথে দূরত্ব তৈরি করে নিয়েছিলাম। আমি কতটা মেন্টাল ডিপ্রেশন, ফ্যামিলি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম একবারও জানার চেষ্টা করিসনি তুই। তুই খালি ভাবিস নিজের কথা, তুই কি ফিল করিস, তোর কেমন লাগে। আরেকজনের ইমোশন, আবেগের কোনো দামই নেই তোর কাছে। তুই একটা স্বার্থপর মানুষ। অসহায় স্বরে বলল সাবিহা।